মানে ডজন ডজন সংসদের সদস্যপদ খারিজ হয়ে যাচ্ছে। স্পিকার বা রাজ্যসভার যিনি অধ্যক্ষ, আমাদের বিধানসভার স্পিকার, তারা তাকিয়ে থাকেন শাসক দলের নেতার দিকে। লোকসভার ক্ষেত্রে স্পিকার তাকিয়ে থাকেন প্রধানমন্ত্রীর দিকে, রাজ্য বিধানসভার স্পিকার তাকিয়ে থাকেন মুখ্যমন্ত্রীর দিকে, কিভাবে সভা চালাতে হবে। সেইখানে যে সুপ্রিম কোর্ট যেটা করেছে, সেটা আমি সমীরবাবু কোথায় এই বিষয়ে যদি বলেন একটু সোফিয়া, সেটা হচ্ছে এটা কাঙ্ক্ষিত কিনা, মানে কার অধিকারটা এখনো গ্রাহ্য হওয়া উচিত, আইনসভা না কোর্ট, আদালত? আদালত বলতে অবশ্যই উচ্চ আদালত, সুপ্রিম। এইটা বোধহয় মূল প্রশ্ন। প্রথম কথা আমি বলবো সেটা যে এই প্রতিষ্ঠানগুলোর যদি অন্তঃসার শূন্য হয়ে যায় তাহলে গণতন্ত্রের আর কি বা বাকি থাকে। এবং এটা একটা আমাদের প্রাতিষ্ঠানিক সংকট। এবং গণতন্ত্রটা আমরা যে ধরে নিই যে গণতন্ত্র আসলে বাধা রয়েছে কতগুলো প্রতিষ্ঠানের মধ্যে, যেগুলোর কথা আমরা বলছি আইনসভা অথবা বিচারালয় ইত্যাদি ইত্যাদি, আসলে এইগুলোর অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে। আপনাদের উদাহরণগুলো পরের পর আসছে। প্রসূনবাবু আদালতের কথা বললেন, আপনি বললেন আইনসভার কথা, সংসদের কথা ইত্যাদি ইত্যাদি। ফলে এইটা একটা, এই যে আমরা ইংরেজিতে একটা ইদানিং এখনকার গবেষণাপত্রগুলোতে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে, হলোইং আপ অফ ইনস্টিটিউশনস, অর্থাৎ ভেতরগুলো অন্তঃসার শূন্য, ফাঁপা রয়েছে। এবং এইটা আর এবং আমরা হয়তো কয়েকজন মানুষ ভোট দিচ্ছি, ভোট নানা কারণেই দিই, অন্তঃসার শূন্য প্রতিষ্ঠানগুলো এতৎ সত্ত্বেও আমরা গিয়ে ভোট দিই। ভোট দেওয়ার অন্য অনেক কারণ আছে, সেগুলো এখনকার যারা ভোট বিশেষজ্ঞ তাদের লেখায় ফিরে বেরিয়ে আসছে। বিশেষ করে যে ধরনের নৃতাত্ত্বিক গবেষণা আসছে সেগুলো আসলে প্রমাণ করছে যে আমরা অন্তঃসার শূন্য জেনেও হয়তো আমাদের নিজেদের প্রয়োজনেও অনেক সময় ভোট দিই। যেমন একটি সাম্প্রতিক গবেষণায় এসছে যে যেমন আমরা কেন এদেরকে জেতাই, সেইটা উল্লেখ করতে গিয়ে একজন বলছেন যে যেমন ধরুন যে আমার যদি ইচ্ছে হয়, মন খারাপ লাগে, তাহলে আমি একটা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখি, যার জন্য অনেকগুলো টাকা দরকার হয়। কিন্তু একটা সাধারণ মানুষ, তার কাছে বছরে শেষে বা 5 বছরের শেষে ওই একটা দিন আসে যেই দিন সে রাজা, বাড়ির কাছে একটা রিক্সা দাঁড়ায় এবং পলিটিশিয়ানরা তাকে নিয়ে যায়, সে নিজেকে মর্যাদা, তার একটা নিজস্ব মর্যাদা বোধ তৈরি হয় অন্তত ওই একটা দিনের জন্য। ওটা তার কাছে একটা এন্টারটেইনমেন্ট বা পাসটাই। তো বিভিন্ন কারণে ভোট দেওয়া হয়। ফলে ওইটা ভেবে লাভ নেই যে এতৎ সত্ত্বেও আমরা কেন ভোট দিতে যাই। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে বোধহয় গণতন্ত্রটা আর এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাধা নেই। গণতন্ত্রের একটা বৃহত্তর পরিসর হয়তো অন্যান্য অনেক জায়গায় তৈরি হয়েছে, রাস্তায় তৈরি হয়েছে, প্রতিরোধের মাধ্যমে ইত্যাদি ইত্যাদি। সেটা আমরা আগেও আলোচনা করেছি সুদীপ্তর সঙ্গে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় আরেকটা কথা প্রসূন বললেন যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে মামলা সাজানো এবং একটা এটাকেও আমি আবার একটা গবেষণার সূত্র ধরে বলছি যে একটা কাগজ দিয়ে একটা পৃথিবী তৈরি হচ্ছে, একটা পেপার ওয়ার্ল্ড তৈরি হচ্ছে। যে আমি মামলাটাকে কেমন করে সাজাবো এবং মামলাটা সাজিয়ে তার থেকে কি ধরনের বিচার আসবে, এবং যেখানে ধরুন স্পিকার সাহেব বলবেন যে আমার তো হাত পা বাঁধা, যা দেখতে পাচ্ছি, অথবা বিচারক বলবেন যে আমি কাগজে তো দেখতে পাচ্ছি, যা দেখতে পাচ্ছি, আপনি বললে তো আর হবে না, কাগজ কথা বলবে। ফলে এই ধরনের একটা কাগজে পৃথিবী আমরা তৈরি করেছি এবং যার মধ্যে আমরা বাধা পড়ে আছি। এটা আমার দ্বিতীয় কথা, এবং যেটা আসলে এই প্রতিষ্ঠানগুলোর অন্তঃসার শূন্যতাটাই আবার বেশি করে প্রমাণ করে। তৃতীয় আরেকটা যেটা কথা বলবো সেটা হচ্ছে যে এই যে ধরুন যাদের নাম প্রসূন করলেন, বা যারা ফৌজদারি অপরাধে অপরাধী, এমনটা ভাবার কোনো কারণ নেই যে তারা ভোটে দাঁড়াচ্ছেন কিন্তু মানুষ তাদের প্রত্যাখ্যান করছেন না। তারা ভোটে জিতছেন, বিপুল ভোটে হয়তো জিতছেন, এবং সাধারণ মানুষের কাছে তাদের হয়তো একটা রবিনহুড ইমেজও রয়েছে যে তারা সাধারণ মানুষের জন্য কোট আনকোট উপকার করছেন ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক। এবং এইটা একটা অদ্ভুত ব্যাপার, বিহারের ক্ষেত্রে প্রসূন আরো ভালো করে বলতে পারবেন আমাদের, সেটা হচ্ছে যে এমন অনেকে আছেন যারা ভোটে জিতছেন আসলে তাদের এই পাপ স্খালনের জন্য। একটা যে ইমেজ, যে টেইন্টেড ইমেজ, যে আমার নামের পাশে যে নোংরা লেগে আছে,
আমি নির্বাচনে জিতে আরেকটা ক্লিন ইমেজ নিজেকে তৈরি করার চেষ্টা করছি। এবং এইটা ফলে আমি এই কথাটার সঙ্গে আমি আগের কথাটাকে যোগ করছি, সেটা হচ্ছে যে ভোটে কারা জিতবেন সেটা অন্য অনেক কিছুর উপরে নির্ভর করে। কেবলমাত্র এটা আমাদের যে পুঁথিগত বিদ্যা, তাতে আমরা ভাবি যে মানুষ ভেবেচিন্তে ভোট দেবেন, তার পাস্ট রেকর্ড দেখবেন, কি করবেন না করবেন। এবং বিচারক যিনি সূর্যকান্ত এবং তার সঙ্গে আরেকজন, তারা যে ক্রাইটেরিয়া গুলো সূচক গুলো তৈরি করে দিয়েছেন, সেই সূচকের পরীক্ষাতে পাশ করুন না করুন, সাধারণ মানুষ কিন্তু অনেক অপরাধীকেই ভোট দেবেন এবং অপরাধী জেনেও অনেককে ভোট দিচ্ছেন। এবং এরকম যদি একটা হিসেব নেওয়া যায়, এরকম একটি বেসরকারি সংস্থা এই হিসেবগুলো নিয়েওছে যে সাংসদ বলুন বা যারা ধরুন মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ, তাদের মধ্যে গোটা ভারতবর্ষ জুড়ে একটা সার্ভে হয়েছে এবং তাদের মধ্যে দেখা যাচ্ছে যে আমি হিসেবগুলো ঠিক মনে করতে পারছি না এই মুহূর্তে, কিন্তু একটা বড় অংশ 60% বেশি তারা অপরাধে অভিযুক্ত, কিন্তু এতৎসত্ত্বেও বিপুল ভোটাধিক্যে জিতে এসছে। তো এইটাকে আমরা কি করে কি এক্সপ্লেইন করব? এটা আসলে এক ধরনের এক গণতন্ত্রের পরিসরটা আর কেবলমাত্র এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। ফলে আমাদের ওই বিতর্কটা যে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকবে, একজন আরেকজনকে বাড়তে দেবে না, এবং তার ফলে একটা গণতন্ত্র উৎপন্ন হবে দেশে, আমার মনে হয় এই হাইপোথিসিসটাই আবার করে একটু ভাববার সময় এসেছে। সৌমিত্র, আরেকটা বিষয় যেটা হচ্ছে যে মানুষের মনে তো এরকম প্রশ্ন আসছে, আমরা দেখবো সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানিতে কি হয়, কিন্তু আইন যারা ভাঙছেন তাদের হাতে আইন গড়ার দায়িত্ব। মানুষের মনে তো এটা নিয়ে প্রশ্ন থাকবেই, বিশ্বাসযোগ্যতা নিয়ে। এইখানে একটা আদালতের তো গুরুত্ব রয়েছে। যেমন ধরুন, যারা আইন প্রণয়ন করেন তারা নিজেদের মাইনে কত হবে সেটা ঠিক করেন, আমি আমার মাইনে তো ঠিক করতে পারি। তো এরকম তো আরো অনেক প্রশ্ন, আপনি হাজারো প্রশ্ন করতে পারেন। তাহলে আবার ধরুন, আপনি যদি একটা বিকল্প কোনো সম্ভাবনার কথা ভাবেন যে এরা নিজেদের মাইনে, আমি একটা এক্সাম্পল থেকে ব্যাপারটাকে টানছি, যে ধরুন এদেরকে নিজেদের মাইনে ঠিক করতে দেয়া হলো না এবং একটা নিরপেক্ষ সংস্থা রইল যারা এগুলো ঠিক করবে, তাহলেও কি সেই প্রতিষ্ঠান নিরপেক্ষতার সঙ্গে কাজ করবে? এও আর একটা বড় প্রশ্ন থাকবে। ফলে তারা হয়তো ওই একই টাকা ধার্য করবে এদের ভাতা বাবদ বা এদের টাকা পয়সা পাওয়ার প্রাপ্য হিসেবে। ফলে আমরা আসলে গোল গোল ঘুরতেই থাকবো এবং প্রতিষ্ঠানের আরো ধরুন প্রলিফারেশন হবে, আরো সংখ্যায় বাড়বে তারা, কিন্তু গুণগতভাবে তাদের যে একটা বড় বৃদ্ধি হবে আমার তা মনে হয় না। ফলে আপনার প্রশ্নটা অত্যন্ত বৈধ যে যারা আইন প্রণয়ন করছেন তারাই তাদের মাইনে ঠিক করবেন, তারাই ঠিক করবেন যে তাদের কি শাস্তি হবে, তাহলে হয়তো একটা কাজের বিচার হবে। এবং আমাদের সংবিধান প্রণেতারা তো সেটা চাননি, তারা চেয়েছিলেন যে একটা বোঝাপড়ার মধ্যে দিয়ে একটা গণতন্ত্র তৈরি হবে, নির্মাণ হবে আমাদের দেশে। কিন্তু আমাদের বোধহয় আমরা একটা সংকটকালে রয়েছি, যখন আমাদের এই প্রতিষ্ঠানগুলোর দিকে আবার ফিরে তাকাতে হবে এবং এর থেকে পুনরুত্থান না করতে পারলে গণতন্ত্র নিয়ে কথা বিশেষ এগোবে না।